Assalamu alaikum. I am Dr. Nafisa Rashid, Associate Professor, Department of Pharmacology, Ad-Din Women's Medical College. Today, I am going to present a class regarding prednisolone, that is Corton. Corton নামে এটা দোকানে পাওয়া যায় এবং প্রেসক্রিপশনও দেওয়া হয়। আজকে আমি স্টুডেন্টদেরকে এই কর্টনের উপর প্র্যাকটিক্যাল ক্লাস নিব। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা স্যাম্পল এনেছি, এটার নাম হচ্ছে কর্টন 5। কর্টন 5 মানে হচ্ছে 5 মিলিগ্রাম প্রেডনিসোলোন আছে। আচ্ছা, তো আমরা কর্টন কেন বলছি? কর্টন বলছি কারণ এটা হচ্ছে ট্রেড নেম। এখানে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারা এটা ট্রেড নেম দিয়েছে কর্টন, বাট আমরা জানি, আমরা যারা ফার্মাকোলজিস্ট আছি আমরা কি বলবো, আমরা হচ্ছে এটা জেনেরিক নেম বলবো প্রেডনিসোলোন। আচ্ছা, প্রেডনিসোলোন অ্যাকচুয়ালি কী জিনিস? অ্যাকচুয়ালি স্টেরয়েড। আচ্ছা, স্টেরয়েড। তো আমরা যখন প্র্যাকটিক্যালে তোমাদেরকে স্লাইডে মানে কিছু কোয়েশ্চেন্সে দেয়া হবে যে হোয়াট ইজ দ্য ফর্মুলেশন, ফার্স্ট কোয়েশ্চেনই হবে হোয়াট ইজ দ্য ফর্মুলেশন। তো ফর্মুলেশনের মধ্যে আমরা কি বলবো, যদি আমি একটা এটার ভিতরে ট্যাবলেট আছে তাই না, এটার ভিতরে ট্যাবলেট ফর্মে আছে, তাহলে আমি এটাকে দেখে কি বলবো, দিস ইজ এ strip containing solid formulation of prednisolone. Then what is this? It is a steroid. আচ্ছা, তারপরে এখান থেকে একটার পর একটা কোয়েশ্চেন ভাইভাতেও হতে থাকবে, প্র্যাকটিক্যালও হতে থাকবে। তো ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে আমাদের খুব কমন, যেটা আমরা ফিজিওলজি থেকেই পড়ে আসছি, সেটার মধ্যে হচ্ছে এটা নিউক্লিয়াসটার নাম কি? সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস। আমরা এর পরের কোয়েশ্চেনে আসি যে এটার সোর্স কি, এটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, এবং আমরা জানি অ্যাড্রেনাল কর্টেক্সে 3টা জোন থাকে, 3 জোন। একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, একটা হচ্ছে জোনা ফ্যাসিকুলেটা, আর একটা হচ্ছে জোনা রেটিকুলারিস। আমি জানি তোমরা এই অ্যান্সারগুলো জানো, বাট যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, আমরা এই অ্যান্সারগুলো আমাদেরকে আবার বারবার করে বলে আমরা মাথায় গেঁথে ফেলতে হবে। আচ্ছা, তো জোনা গ্লোমেরুলোসা এখান থেকে কি রিলিজ হয়? এখান থেকে রিলিজ হয় হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস। আচ্ছা, এটা সল্ট এবং ওয়াটার রিটেনশন করে, বাট সেটা আমাদের আজকে কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা। জোনা ফ্যাসিকুলাটা থেকে রিলিজ হবে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর স্টেরয়েডের যেটা মাদার ড্রাগ সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। আর আরেকটা যে জোন বাকি আছে, থার্ড জোন, সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আসতে পারে, অ্যান্ড্রোজেন মানে হচ্ছে অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, এগুলো আসে জোনা রেটিকুলারিস থেকে। তাহলে একটা মহিলার পোস্টমেনোপোজালের সময় যখন তার ইস্ট্রোজেনটা কমে যায়, তার বডিতে ইস্ট্রোজেন আসলে আমরা কেন পাবো? পোস্টমেনোপোজাল ওমেনের বডিতে অ্যান্ড্রোজেন থেকে এটা পেরিফেরালি কনভার্সন টু ইস্ট্রোজেন, এবং দিস ইজ দ্য সোর্স অফ দ্য ইস্ট্রোজেন ইন কেস অফ পোস্টমেনোপোজাল ওমেন। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে গ্লুকোকর্টিকয়েড বলছি, এটা ক্লাসিফিকেশনটা কি? গ্লুকোকর্টিকয়েডের ক্লাসিফিকেশন হচ্ছে 3 রকম, মানে ফার্স্টে 2 রকম, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারালের নামগুলো একটা হচ্ছে কর্টিসোল, আর একটা হচ্ছে হাইড্রোকর্টিসন। একটা হচ্ছে কর্টিসোল, একটা হচ্ছে কর্টিসোন, আর একটা হচ্ছে হাইড্রোকর্টিসন। আচ্ছা, নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে সিনথেটিক, মানে আমরা যেটা ওষুধ হিসেবে পাই, ইনজেকশন হিসেবে পাই, বা আমরা হসপিটালে ব্যবহার করি, বা আমরা দোকানগুলো থেকে কিনে থাকি। তো এর মধ্যে আছে হচ্ছে সিনথেটিক। সিনথেটিকের মধ্যে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে এটার টাইমটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য সুবিধার জন্য একটা বলে দিচ্ছি। শর্ট অ্যাক্টিং আমরা জানি যে 8 থেকে 12 ঘন্টা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা হচ্ছে 12 থেকে 36 ঘন্টা, এবং লং অ্যাক্টিং হচ্ছে 36 থেকে 72 ঘন্টা। তাহলে আমরা কি এটাকে এভাবে মনে রাখতে পারি না যে শর্ট অ্যাক্টিং হচ্ছে হাফ ডে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে 1.5 ডে, আর লং অ্যাক্টিংটা হচ্ছে 3 ডে। মনে রাখবা, অর্ধেক দিন, আরেকটা 1.5 দিন, আরেকটা হচ্ছে 3 দিন। তাহলে এভাবে আমরা যদি মনে রাখি তাহলে মনে থাকবে, কারণ এরকম অনেক ক্লাসিফিকেশান আছে, আমরা ডিউরেশনগুলো মনে রাখতে পারি না। তাহলে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে নামগুলো কি? একটা হচ্ছে প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, আর একটা হচ্ছে প্রেডনিসোন, যেটা আমরা আজকে পড়াবো প্রেডনিসোলোন। তার মানে এটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং স্টেরয়েড। তোমরা একজন এটার অ্যান্সার করেছো। আচ্ছা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে আছে হচ্ছে ফ্লুপেডনিসোলোন, ট্রায়ামসিনোলোন। ওকে, এখন আমরা আসি যে এটার ক্লাসিফিকেশান হলো। দেন তোমাদের ভাইভাতে তো এগুলো ধরবেই, আবার প্র্যাকটিক্যাল আমি যে তোমাদেরকে বললাম যে তোমাদের কার্ডে কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের লাগবে। মেকানিজমটা কি? মেকানিজমের মধ্যে আমি জানি এটা একটু লং, এটা তোমরা লিখে বলতে পারবা না, তাহলে আমরা মেকানিজমে বলছি যে গ্লুকোকর্টিকয়েড এটা কি সাইটোপ্লাজমে কাজ করে না নিউক্লিয়াসে কাজ করে?
whether it acts in cytoplasm or nucleus, এটা দুইটা জায়গায় কাজ করে, বাট এর মেইন রিসেপ্টরটা থাকে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। তো প্রথমে কি হয়, প্রথমে গ্লুকোকর্টিকয়েড বাইন্ড করবে একটা স্পেসিফিক প্রোটিনের সাথে। স্পেসিফিক প্রোটিনটার নাম হচ্ছে হিট শক প্রোটিন, এটা থাকবে হচ্ছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এইটা হিট শক প্রোটিনের সঙ্গে যখন এটার দেখা হবে বা এটার সাথে এটা বাইন্ড করবে, বাইন্ড করার পর এটা সাইটোপ্লাজম থেকে চলে যাবে নিউক্লিয়াস, এবং সেখানে আছে এটার স্পেসিফিক এলিমেন্ট, গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর এলিমেন্ট থাকে, যেটা বিশেষভাবে গ্লুকোকর্টিকয়েডের সঙ্গে বাইন্ড করার জন্য নিউক্লিয়াসে আছে। এবং নিউক্লিয়াসের সঙ্গে যখন এটা বাইন্ড হবে জিআরই, তারপর এটার অ্যাকশনটা শুরু হবে এবং রেসপন্স হবে। আচ্ছা, রেসপন্স তো হবে, ভালো কথা, কিন্তু রেসপন্সটা কী কী ধরনের? একটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল রেসপন্স। আচ্ছা, ফিজিওলজিক্যাল রেসপন্স আমাদের জানা দরকার টু নো দ্য ফার্মাকোলজি ভেরি ওয়েল। আচ্ছা, ফিজিওলজি জানতে হবে। সো ফিজিওলজিতে আমাদের কী কী জানতে হবে? এক নাম্বার হচ্ছে এটা গ্লুকোজের উপর অ্যাকশনটা কী, সেকেন্ড হচ্ছে এটার অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের উপর অ্যাকশনটা কী, আরেকটা হচ্ছে এটা লিপিডের উপর অ্যাকশনটা কী, এবং ইলেকট্রোলাইটের উপর অ্যাকশনটা কী। এই কয়টা জিনিস যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আলটিমেটলি আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্লুকোজের উপর অ্যাকশন কী। গ্লুকোজের উপর অ্যাকশন হচ্ছে এটা কি করবে? এক নাম্বার হচ্ছে এটা ব্লাড সুগার বাড়াবে। ভেরি গুড কুরাতুর, এটা ব্লাড সুগার বাড়াবে। আচ্ছা, ব্লাড সুগার বাড়ানোর জন্য যা যা প্রসিডিওর দরকার সব কিছু করবে। এক নম্বর হচ্ছে নিউগ্লুকোজেনেসিস বাড়াবে, তারপর হচ্ছে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজটাকে কমাবে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লুকোজের আপটেকটাকে কমাবে, এই কাজগুলো করবে। নেক্সট আমরা আসি যে প্রোটিনের ওপর কী কাজ করবে। প্রোটিনের ওপর কাজ করবে হচ্ছে মাসেল ওয়াস্টিং করবে। আচ্ছা, এই যে আমাদের হাত, হ্যাঁ, এই হাতে আমরা যা যা আছে আমরা মনে রাখি, এখানে মাসেল আছে, এখানে বোনস আছে, এখানে স্কিন আছে, এইখানে যে সমস্ত জায়গায় প্রোটিন আছে সবগুলোতে এটা ভাঙন করবে বা ক্যাটাবলিজম করবে। কীরকম? মাসেলে করবে মাসেল ওয়াস্টিং, বোনসে করবে অস্টিওপোরোসিস, এবং স্কিনে করবে স্কিন থিনিং, স্কিনটা পাতলা হয়ে যাবে, স্কিনটা পাতলা হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখছি যে এটা প্রোটিনের ওপর হচ্ছে ক্যাটাবলিক অ্যাকশন, প্রোটিনের ওপর ক্যাটাবলিক অ্যাকশন। এখন মাসেল ওয়াস্টিং করবে কেন? কারণ এটা অ্যামাইনো অ্যাসিডগুলোকে ভাঙতে থাকবে, যার ফলে মাসেলের যে একটা স্টাফি ভাব থাকবে, মাসেল ওয়াস্টিং হতে থাকবে। তারপর অস্টিওপোরোসিস কেন হবে? অস্টিওপোরোসিস হবে এই কারণে, কারণ আমাদের বোনসে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামগুলোকে ওকে রিজর্পশন করে নেবে। এছাড়া গাট থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকেও কমায় নেবে। এছাড়া এটা কিডনি থেকে ক্যালসিয়াম বের করে দিবে। এই তিনটা কারণে আমাদের অস্টিওপোরোসিস হবে। তার মানে আমাদের বোনসগুলো থিন হয়ে যাবে। অনেক দিন ধরে যদি কেউ স্টেরয়েড ব্যবহার করতে থাকে, আস্তে আস্তে তার মানে বোনগুলো খুব পাতলা হয়ে যায় এবং তার ইজিলি ফ্র্যাকচার হওয়ার টেন্ডেন্সি থাকে। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে ফ্যাটে কি চেঞ্জ করবে। এরপর আমরা আসি হচ্ছে লিপিডে কি করবে। লিপিডে এটা হচ্ছে লিপিডের ব্রেকডাউন করবে, মানে লাইপোলাইসিস করবে। শুধু যে ভাঙবে তা না, এটা ফ্যাট ডিস্ট্রিবিউশনটাকে চেঞ্জ করে দিবে। যেখানে ফ্যাট ডিস্ট্রিবিউশন হওয়ার দরকার নাই বা দরকার ছিল না, সে সমস্ত জায়গাতেও দেখা যাবে এটা ফ্যাট ডিস্ট্রিবিউশন করবে। কীরকম? একটা হচ্ছে মুখ একদম মুন ফেস হয়ে যাবে, মুখ গোল হয়ে যাবে। কিছু কিছু মানুষ আমরা দেখি কুশিং সিনড্রোম বা এক্সেস খুব ওবেস পেশেন্ট, দেখবা যে মুখ গোল হয়ে গেছে। তারপর বাফেলো হাম্প, তার কাঁধে প্রচণ্ড রকম ফ্যাট ডিস্ট্রিবিউশন হয়েছে। তারপর তার পেট অনেক বড় হয়ে গেছে, পেন্ডুলাস অ্যাবডোমেন। এগুলো হচ্ছে সব এই ফ্যাট মেটাবলিজমের ফল। হ্যাঁ, বাফেলো হাম্প, ভেরি গুড। হাম্প, HUMP, হাম্প। আচ্ছা, তাহলে আমরা ফ্যাট ডিস্ট্রিবিউশন থেকে এগুলো জানলাম যে মুন ফেস হয়ে যাবে, বাফেলো হাম্প হয়ে যাবে। বাফেলো মানে কি? বাফেলো মানে হচ্ছে অক্স বা কাউ, এদের ঘাড়ে যেরকম মাংস থাকে সেরকম মানুষেরও এরকম হয়ে যায়। তারপর পেন্ডুলাস অ্যাবডোমেন, অনেক বেশি পেটটা মোটা হয়ে যায়। আচ্ছা, ষাঁড়। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আসি হচ্ছে ইলেকট্রোলাইটস। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইটসের উপর কী কী চেঞ্জ করবে। ইলেকট্রোলাইটস আমরা জানি এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্সের জন্য একটা পেশেন্ট জ্ঞান হারাতে পারে, একটা পেশেন্ট সাইকোসিস ডেভেলপ হতে পারে। ইলেকট্রোলাইট অনেক ইম্পর্টেন্ট। এখন স্টেরয়েড যখন অনেক দিন ধরে ব্যবহার করা হয়, তখন যেটা হয় যে স্টেরয়েড সোডিয়াম রিটেনশন করে, এছাড়া পটাশিয়ামকে বের করে দেয়, ক্যালসিয়ামকে বের করে দেয়। পটাশিয়াম বের করে দেওয়ার ফলে কী হবে? তার হাইপোক্যালিমিয়া হবে, ইনক্রিজ এক্সক্রিশন অফ পটাশিয়াম ইন ইউরিন। আচ্ছা, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, ক্যালসিয়ামকে বের করে দিবে। আচ্ছা, তাহলে ইউরিনেও তো কিছু প্রবলেম হবে। খেয়াল করে দেখো, একটা ইউরিনে যদি তার ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন হয় আর অন্যদিকে যদি তার বেশি বেশি ক্যালসিয়াম বের হতে থাকে, তখন কিন্তু তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক না? আচ্ছা, তাহলে সোডিয়াম রিটেনশন, পটাশিয়াম এক্সক্রিশন, ক্যালসিয়াম এক্সক্রিশন। ইউরিনের পরিমাণে দেখো পানি কমে যাচ্ছে, পাশাপাশি ক্যালসিয়াম বাড়ছে। তার মানে কি? ক্যালসিয়াম বাড়তে থাকলে সেখানে স্টোন ডেভেলপ হওয়ার চান্স।
আচ্ছা, এছাড়া পটাশিয়াম এক্সক্রিশন বলছো, পটাশিয়াম এক্সক্রিশন যদি হয় তাহলে হাইপোক্যালেমিয়া হবে, আর হাইপোক্যালেমিয়া হলে কি হবে, তখন ইনসুলিন রিলিজ হবে না। আমরা জানি হাইপার ক্যালেমিয়াতে ইনসুলিন ট্রিটমেন্ট হিসেবে ইনসুলিন দেওয়া হয় এবং বডি থেকে ইনসুলিন রিলিজ হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট ফাংশন আছে, সেটা হচ্ছে পারমিসিভ অ্যাকশন। আমরা জানি, যেটা আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমায়ও পড়েছি, পারমিসিভ অ্যাকশন মানে হচ্ছে ইন প্রেজেন্স অফ স্টেরয়েড অ্যাড্রিনালিন কী করবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের উপর তার অ্যাকশনটা ভালো থাকবে, সে ব্রঙ্কোডাইলেটেশন করবে। এছাড়া আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলের ওপরও পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়াবে ইন প্রেজেন্স অফ স্টেরয়েড। এরপর আমরা আসি, আমরা ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো বুঝলাম, একটা হচ্ছে কার্বোহাইড্রেটের উপর অ্যাকশন কি, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উপর অ্যাকশন কি, একটা হচ্ছে লিপিডের উপর অ্যাকশন কি, একটা হচ্ছে ইলেকট্রোলাইটের উপর অ্যাকশন কি। একদম ফার্স্টে আমরা জানি যে ফসফোলাইপেজ কোথায় থাকে, আমাদের সেল মেমব্রেনের মধ্যে থাকে। সেই ফসফোলাইপেজ থেকে অ্যারাকিটোনিক অ্যাসিড হয় বাই অ্যান এনজাইম ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে যদি ইনহিবিট করে, আলটিমেটলি লাইপোঅক্সিজেনেস পাথওয়ে এবং সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দুটোই বন্ধ হয়ে যাবে এবং সব ধরনের ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্সগুলো বন্ধ হয়ে যাবে, যেমন লিউকোট্রিন, C4, D4, B4 কোনো কিছুই তৈরি হবে না। অন্যদিকে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে যখন বন্ধ হয়ে যাবে তখন প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 তৈরি হবে না, পাশাপাশি থ্রম্বোক্সিন A2 এগুলো তৈরি হবে না। এই সবগুলো হচ্ছে প্লাজমা মেডিয়েটার্স। আচ্ছা, এছাড়া অটো ইমিউন অ্যাকশন, হ্যাঁ, কী করবে, অ্যান্টিবডি প্রোডাকশনকে কমাই দিবে, সেল মেডিয়েটেড ইমিউনিটিগুলোকে কমাই দিবে, তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ডিক্রিজ করে দিবে, হ্যাঁ, তারপর এই ধরনের কিছু প্রবলেম করার কারণে অ্যান্টিবডি কমে যাবে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট প্রবলেম হয়, সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। একটা মানুষ যখন দীর্ঘদিন স্টেরয়েড খেতে থাকে তখন কিন্তু তার অ্যাসিডিটি বেড়ে যায়। কেন? এটা কিন্তু ভাইভাতে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বলা হয় এটা বেসিক কোয়েশ্চেন, যে কেন তার হাইপার অ্যাসিডিটি হবে। আমরা কিন্তু এর মধ্যে অ্যান্সারটা বলে ফেলেছি, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন যখন তৈরি হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিন স্টমাকে কী কাজ, প্রোস্টাগ্ল্যান্ডিন স্টমাকে কী করবে, স্টমাকে হচ্ছে এটা মিউকাস লেয়ারটাকে এটা প্রোটেকশন দিবে। যখন প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না তখন মিউকাস লেয়ারটা উইক হয়ে যাবে এবং ইজিলি অ্যাসিডটা সেই ওয়াল ব্যারিয়ারটাকে নষ্ট করে দিবে। এটা হচ্ছে মিউকাস প্রোটেক্টর। পাশাপাশি যেই দুইটা খারাপ জিনিস আমাদের স্টমাকে রিলিজ হয়, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে পেপসিন, যেটা আমাদের পিউডির জন্য দায়ী। আমাদের যত মানুষের এই যে এত আলসার বলি, এত অ্যাসিডিটি বলি, এগুলোর মেইন কারণ হচ্ছে বেশি বেশি পেপসিন রিলিজ হওয়া, বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হওয়া। তখন যেটা হয় সেটা হচ্ছে স্টেরয়েড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এগুলোকে বাড়ায় দিবে, অন্যদিকে মিউকোজাল লেয়ারটা ড্যামেজ হয়ে যাবে, আলটিমেটলি পেপটিক আলসার বাড়বে। তাহলে আমরা দেখছি যে একটা মানুষ যদি দীর্ঘদিন স্টেরয়েড নেয় তাহলে কিন্তু তার পেপটিক আলসার হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, এরপরে অস্টিওপোরোসিস হবে। এটা তো আমরা একটু আগে বললাম যে ক্যালসিয়াম রিজর্পশন হবে, এছাড়া বডি থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা কমে যাবে, আলটিমেটলি অস্টিওপোরোসিস হবে। আচ্ছা, স্টেরয়েডের পেশেন্টের কিন্তু কোয়াগুলেশনও বেড়ে যায়। কিভাবে? আরবিসি পরিমাণ বেড়ে যায়, প্ল্যাটলেটের পরিমাণ বেড়ে যায়, তার কোয়াগুলেশন টেন্ডেন্সিটাও বেড়ে যায়। আচ্ছা, রেনাল স্টোন হয়। আচ্ছা, হাইপার টেনশন হয়। হাইপার টেনশন কেন হয়? এক নাম্বার কারণ হচ্ছে আমরা একটু আগে বললাম যে অ্যাড্রিনালিনের পারমিসিভ অ্যাক্টিভিটি বেড়ে যায় টু ভাস্কুলার স্মুথ ওয়াল, তাহলে সে বেশি বেশি করে ভাস্কুলার ওয়ালের উপর পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়াবে। ডায়াবেটিস মেলাটাস বাড়বে। কেন বাড়বে? এক নাম্বার কারণ হচ্ছে এটা পটাশিয়াম এক্সক্রিশন করে দিবে, বডিতে হাইপোক্যালেমিয়া হবে এবং হাইপোক্যালেমিয়া হলে ইনসুলিন রিলিজও কমে যাবে। ঠিক আছে, আর ইনসুলিন রিলিজ কমে গেলে আলটিমেটলি আমাদের ব্লাড সুগারটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই কয়েকটা কারণ হচ্ছে, আর এছাড়া নিউগ্লুকোজেনেসিসও বাড়বে। তোমরা এই প্রত্যেকটা জিনিস কেন বাড়বে এবং সেটার পিছনে আন্ডারলাইন কজগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের মানে মুখস্থ করার কষ্টটা কমে যাবে এবং পাশাপাশি তোমাদের যখন ভাইভাতে বলবে যে তুমি কি এটা বুঝে পড়েছো না বুঝে, তখন কিন্তু তুমি অ্যান্সারটা ঠিক মতন করতে পারবে। আচ্ছা, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে মেনশন টু ইন্ডিকেশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা? স্টেরয়েডের ব্রঙ্কিয়াল অ্যাজমার উপর আমরা জানি 4টা কাজ। একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, একটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ, আর একটা হচ্ছে পারমিসিভ। একটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ আর একটা হচ্ছে পারমিসিভ। আমরা জানি 4টা অ্যাকশন থাকবে, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, একটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ, আর একটা হচ্ছে পারমিসিভ। হেন কোনো ডিজিজ নাই যেখানে স্টেরয়েডকে আলটিমেটলি দেওয়া যায় না, তবে দেওয়ার আগে আমরা কিন্তু বুঝে শুনে দিব। কিভাবে দিব? অ্যাকচুয়ালি পেশেন্টটার স্টেরয়েড দরকার আছে কি না, এটা হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চেন। 2 নাম্বার হচ্ছে পেশেন্ট সেটা স্টেরয়েড নিতে পারবে কিনা, পেশেন্টের বয়স কেমন, পেশেন্টের আদার্স কোনো কোমরবিডিটি আছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, পেশেন্ট অলরেডি ওবেস কিনা,
হ্যাঁ, অনেক কিছু চিন্তাভাবনা করার পর কিন্তু আমরা শুড বি শর্ট টার্ম থেরাপি, হ্যাঁ আমরা চেষ্টা করব শর্ট টার্ম থেরাপি দেওয়ার জন্য। তারপরও যদি কোনো মানুষকে দিতে হয় তখন তো দিতেই হবে, বাট দেওয়ার আগে আমাদের এসব চিন্তা করতে হবে। কীরকম চিন্তা করতে হবে? একটা গাইডলাইন প্রিন্সিপাল আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ পেশেন্টটার লাগবে, গ্রেডিং অফ দ্য সিভিয়ারিটি করতে হবে, পেশেন্টের মানে জিনিসটা আসলে কতখানি সিভিয়ার এটা আমাদেরকে জানতে হবে, এবং সিঙ্গেল ডোজ দেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটা কোন টাইমে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন যে কোন টাইমে স্টেরয়েডটা দিলে ভালো হবে। হ্যাঁ, ট্রাই টু গিভ লোকালি ইনস্টিড অফ সিস্টেমেটিক্যালি। হ্যাঁ, যদি আমরা দেখি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টকে আমি লোকালি দিতে পারছি, কেন আমি এটাকে সিস্টেমেটিক্যালি দিব? কারণ সিস্টেমিক রুটে যদি আমরা দিই তাহলে এটা সমস্ত বডির ব্লাডে ছড়ায় যাবে এবং অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ করবে। মর্নিংয়ে দিব। এখন কেন মর্নিংয়ে দিব? কারণ মর্নিংয়ে আমাদের বডিতে অলরেডি স্টেরয়েড প্রচুর পরিমাণ রিলিজ হয়। মর্নিংয়ে সবচেয়ে হাইয়েস্ট পিক থাকে। কোন সময় সবচেয়ে কম থাকে? রাতে, ডিউরিং স্লিপ। ওই সময় আমাদের স্টেরয়েডের রিলিজটা কম থাকে। আমাদের বডিতে তখন ন্যাচারাল স্টেরয়েড রিলিজ হয়, এবং তার মানে আমি যদি সকালবেলা দেই মানে স্টেরয়েডটা বাইরে থেকে, বডিতেও আমার স্টেরয়েড আছে, তাহলে হঠাৎ করে আমার মানে ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে না। মর্নিংয়ে হচ্ছে আমাদের পিক লেভেলটা সবচাইতে বেশি থাকে। আচ্ছা, তোমরা কি এরকম কোনো কন্ডিশন বলতে পারবা যখন আমাদের স্টেরয়েডটা বেশি বেশি রিলিজ হয়? আর এমন কিছু কন্ডিশন আছে যখন স্টেরয়েড কম রিলিজ হয়। যেমন বেশি বেশি রিলিজ হবে যখন আমরা রোজা রাখি, ফাস্টিংয়ে থাকি, অথবা কোনো স্ট্রেসে থাকি। হ্যাঁ, ফাস্টিংয়ে কি হয়? সারাদিন আমরা কিছু খাই না, তখন আমাদের বডিতে আস্তে আস্তে ব্লাড গ্লুকোজ কমে যায়। ব্লাড গ্লুকোজ কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কথা। তখন অলরেডি আমাদের বডি ব্রেনকে স্টিমুলেশন দিতে থাকে যে না, এর বডিতে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সুতরাং তুমি বেশি বেশি স্টেরয়েড রিলিজ করো যাতে বডির ব্লাড সুগারটা মেনটেন থাকে। এছাড়া স্ট্রেসেও কিন্তু বডিতে অ্যাড্রিনালিন, স্টেরয়েড এগুলো রিলিজ বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা বলি যে কখন আমাদের কম থাকে, মানে স্টেরয়েড রিলিজ কমে যায়। একটা হচ্ছে প্রেগনেন্সিতে কমে যায়, ওসিপি টেকার্স যারা তাদের কমে যায়, হাইপারথাইরয়েডিজমে কমে যায়, বাট হাইপোথাইরয়েডিজমে কিন্তু বেড়ে যায়। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে সিবিজি বেড়ে যায়। সিবিজি মানে হচ্ছে কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন। বডিতে যে স্টেরয়েডগুলো আছে ব্লাডের মধ্যে, সিবিজি যদি বেড়ে যায়, সিবিজি হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, তাই না? হ্যাঁ, গুড, প্রেগনেন্সিতে হয়, অনেকে লিখেছে। আচ্ছা, সিবিজি হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, এবং এই প্লাজমা প্রোটিনটা হচ্ছে কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন। এটা কি করবে? যেগুলো ব্লাডের মধ্যে ফ্লোটিং হচ্ছে সেগুলোকে এরা নিলে এটা তখন মানে কর্টিসল রিলিজটা মানে স্টেরয়েডের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমরা যখন স্টেরয়েড দিব তখন আমরা চিন্তাভাবনা করে দিব, তখন আমরা একটা কার্ড মেনটেন করব, এবং হঠাৎ করে আমরা এটাকে বন্ধ করব না। আমরা এটাকে কীভাবে বন্ধ করব? আমরা এটাকে ট্যাপারিংয়ের মাধ্যমে বন্ধ করব। আস্তে 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 গ্র্যাজুয়াল আমরা স্লোয়ারিং করে বন্ধ করব। আচ্ছা, এবং যদি কোনো মানুষের খুব স্ট্রেসফুল কন্ডিশন থাকে আমরা ডাবল ডোজ দিব, বাট আমরা সেটাকে মর্নিংয়ে দিব। এই ধরনের কিছু ব্যাপার আমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমি এটা কোন কোন ডোজে মানে কোন কোন ডিজিজে দিব। ট্যাপারিং ডোজ দেওয়া হবে মানে হচ্ছে আমাদের বডিতে নর্মালি কি হয়, হাইপোথ্যালামাস থেকে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয় পিটুইটারি থেকে। সেই পিটুইটারি থেকে আরেকটা সেন্সেশন আসবে অ্যাড্রিনাল কর্টেক্সে, সেখানে জোনা গ্লোমেরুলোসা ফ্যাসিকুলোটা আছে, ফ্যাসিকুলোটা থেকে আমাদের স্টেরয়েডটা আস্তে আস্তে রিলিজ হবে। তো যদি আমি অনেক বেশি স্টেরয়েড দিয়ে ফেলি তখন অলরেডি আমাদের বডিতে ন্যাচারাল স্টেরয়েড রিলিজটাকে কমে যাবে। কমে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে সে 15 দিন নিল বা 1 মাস স্টেরয়েড নিচ্ছে, আমার নর্মাল হরমোন কিন্তু তখন স্টপ হয়ে আছে। এখন নর্মাল হরমোন যখন স্টপ হয়ে থাকবে, বাইরে থেকে যদি আমি হরমোনটা একদিন হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে তার কিছু সাইন সিমটম ডেভেলপ করবে, এবং এই সাইন সিমটম হচ্ছে হঠাৎ তার জ্বর আসতে পারে, তার গা ব্যথা করবে, তার মাইলজিয়া হবে, তার বোনসে ব্যথা করবে, তারপর হচ্ছে তার ম্যালেজ হবে, তার গা ম্যাজ করবে, আর্থ্রালজিয়া হবে, তারপর ইন্ট্রাঅকুলার প্রেশার, চোখ ব্যথা করবে, এরকম কিছু প্রবলেম তার হবে। এটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এটা যাতে না হয় এই জন্য পেশেন্টটাকে যদি আমরা 1 মাস বা 6 মাসের মতন আমরা যদি তাকে ধরো 100 মিলিগ্রাম দিতাম, তখন আমরা কমায় ফেলবো। তাকে আমরা তার পরবর্তী 3 মাস আমরা দিব হচ্ছে ধরো 80 মিলিগ্রাম, তারপরে আমরা করবো 60 মিলিগ্রাম, তারপর আমরা করবো 40 মিলিগ্রাম, এভাবে আস্তে 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 আমরা কমায় ফেলবো টু প্রিভেন্ট দ্য অ্যাড্রেনাল ক্রাইসিস। আচ্ছা, তাহলে ইন্ডিকেশনের মধ্যে আমরা ABCD দিয়ে অনেক ইন্ডিকেশনই জানি, অ্যালার্জিক রাইনাইটিস, আর্টিকেরিয়া, আর্থ্রালজিয়া, মাইলজিয়া, বোনসে, বার্সাইটিস, ক্যাভিটিস, অনেক ধরনের ব্যাপার আছে। আচ্ছা, দেন আমাদের জানতে হবে যে তোমরা ইন্ডিকেশন পারবা, এটা আমি জানি। তোমাদের
প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে কোন খারে আমরা দিব না বা দিলে কি প্রবলেম হবে, আমি সেটাকে বেশি আলোচনা করছি। নাম্বার 1, আমরা পেপটিক আলসারে দিব না। যে মানুষ অনেক বেশি গ্যাস্ট্রিক আলসারে সাফার করছে তাকে আমরা পেপটিক আলসারে দেওয়ার আগে, আচ্ছা যে সমস্ত মানুষরা অলরেডি পেপটিক আলসারে ভুগছে আমরা দিব না, আমরা কজটা জানি। কুশিং সিনড্রোম, গুড, কুশিং সিনড্রোমে আমরা দিব না, কারণ অলরেডি সেই মানুষটা অনেক বেশি ওবেজ, অনেক বেশি মুন ফেস, বাফেলো হাম সব কিছু থাকবে। আচ্ছা, তারপর আমরা কিসে দিব না? টিউবারকুলোসিসে দিব না, গুড, বাট টিউবারকুলোসিসের মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম আছে। টিউবারকুলোসিসে কেন দিব না? কারণ টিউবারকুলোসিসের পেশেন্টের ইমিউনিটি বাড়ানোর দরকার, বাট স্টেরয়েড দিলে তার কিছু ইমিউনিটি কমে যাবে। এখন ইমিউনিটি কমে গেলে টিবির পেশেন্ট আরও খারাপ অবস্থা হবে। তবে কিছু কিছু কন্ডিশন আছে যে সমস্ত জায়গায় আমরা দিব, যেমন হচ্ছে একটা হলো ফালমিনেটিং টিবি। ফালমিনেটিং টিবি মানে হচ্ছে টিবির একদম খুব খারাপ অবস্থা। আচ্ছা, হলো অর্গান টিউবারকুলোসিস, হলো অর্গান টিউবারকুলোসিস যেগুলো, সেখানে আমরা অ্যাডহেশন প্রিভেন্ট করার জন্য বা স্ট্রিকচার প্রিভেন্ট করার জন্য আমরা দিতে পারি। তবে যদিও আমরা স্টেরয়েড দিব, পাশাপাশি কিন্তু অবশ্যই আমরা অ্যান্টি টিবি ড্রাগ কন্টিনিউয়েশন রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা টিউবারকুলোসিস অফ দ্য হলো অর্গান, ফালমিনেটিং, মিলিয়ারি টিউবারকুলোসিস, এই ধরনের কেসে আমরা দিব। আচ্ছা, তবে আমরা কিন্তু গাট টিবিতে দিব না। গাট টিবিতে দিব না কেন? আরও বেশি খারাপ অবস্থা হবে, পারফোরেশন হয়ে যাবে, ব্লিডিং হবে, তখন আরও বেশি সমস্যা হবে। আচ্ছা, এছাড়া আমরা আর কোথায় দিব না? যার অলরেডি ডায়াবেটিস আছে বেশি, তাকে আমরা দেওয়ার আগে চিন্তা করব যে আমি দিলে তার ব্লাড সুগার আরও বেড়ে যায় কিনা। আচ্ছা, তার যার হাইপারটেনশন আছে অনেক বেশি, আমি জানি অ্যাড্রিনালিন দিলে সেটা পারমিসিভ অ্যাকশনে আরও বেশি হাইপারটেনশন করবে, সুতরাং আমরা দিব না। আচ্ছা, চিলড্রেনে দিব না। চিলড্রেনে কেন দিব না? কারণ এটা গ্রোথ রিটার্ডেশন করে। তোমার প্রত্যেকটা মানে কথা বলার সময় সেটার পিছনে কারণটা জানতে হবে। সাইকোসিসে দিব না। হ্যাঁ, একজন লিখেছে সামিরা, সাইকোসিসে দিব না। কেন দিব না? দিব না কারণ হচ্ছে স্টেরয়েড আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করবে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই সবগুলো আমাদের ব্যালেন্সটাকে নষ্ট করে দিবে। ব্যালেন্সটাকে নষ্ট করে দিলে আমাদের সাইকোসিস ডেভেলপ করবে। আচ্ছা, কেউ কি বলতে পারবা পুর উন্ড হিলিংয়ে আমরা কেন দিব না? মানে উন্ড হিলিংয়ের সময় আমরা কেন দিব না? দিব না কারণ হচ্ছে উন্ড যখন হিলিং হয় তখন অল টাইম কী তৈরি হয়? গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়, এবং এই গ্র্যানুলেশন টিস্যু এক ধরনের প্রোটিন, এবং স্টেরয়েডের কাজ হচ্ছে বারবার প্রোটিনকে ক্যাটাবলিজম করা। সো গ্র্যানুলেশন টিস্যু তৈরি হবে, এটা আবার নষ্ট হয়ে যাবে। গ্র্যানুলেশন তৈরি হবে আবার নষ্ট, এছাড়া ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশনের জন্য। গুড, ঠিক আছে। দেন আমরা আর কিসে দিব না? যেমন হচ্ছে অলরেডি কুশিং সিনড্রোমে আমরা দিব না। টেন্ডেন্সি টু ইনফেকশন, হ্যাঁ, কারণ এটা তো যেহেতু স্টেরয়েডে ইমিউনিটি কমে যায়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে, ইমিউনোসাপ্রেসিভ, সো আমরা ইনফেকশন, যার বারবার ইনফেকশনের চান্স বেশি, সেসব ক্ষেত্রে আমরা দিব না, বা দেওয়ার আগে আমরা চিন্তা করব। আচ্ছা, তাহলে আচ্ছা, প্রেগনেন্ট মহিলাকে কি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেওয়া যায়? হ্যাঁ, কোলাজেন ইজ ক্যাটাবোলাইজড, ভেরি গুড। ফারা চিশতি, কোলাজেন ভেঙে যায়। আচ্ছা, প্রেগনেন্ট মহিলাকে অ্যান্টিটিবি ড্রাগ দেয়া যাবে, বাট কোনটা দেয়া যাবে না? দেখি কে বলতে পারে দেয়া যাবে না কোনটা? নর্মালি ওটা দেওয়াও হয় না, স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। আচ্ছা, কেন স্ট্রেপ্টোমাইসিন দিব না? কারণ স্ট্রেপ্টোমাইসিন প্লাসেন্টা ক্রস করে যাবে, এবং এটা অডিটরি নার্ভকে এটা ড্যামেজ করবে, ঠিক আছে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। হ্যাঁ, নেফ্রোটক্সিসিটি করবে। আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। তোমরা কারো কোনো সমস্যা হলে বা কোনো অসুবিধা হলে আমাকে একটু জানাবে। তাহলে তোমরা প্রেডনিসোলোনে এই কোশ্চেনগুলি তোমাদের আছে। হোয়াট ইজ দ্য ফর্মুলেশন, হোয়াট ইজ দ্য রোল ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, হোয়াট আর দ্য টু ইন্ডিকেশন, হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্টস, এবং টু ইম্পর্টেন্ট প্রিকশন হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমরা সাডেনলি এটা উইথড্র করবো না, আর সেকেন্ড হচ্ছে আমরা যে সমস্ত জায়গায় কন্ট্রা ইন্ডিকেশন আছে সে সমস্ত জায়গায় আমরা দিব না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আর তোমরা পার্সেন্টেজটা তাড়াতাড়ি দিয়ে দিও, এবং পারলে সিরিয়ালি দিও। আমি জানি তোমাদের সিরিয়ালি দিতে কষ্ট হয়, বাট সিরিয়ালি না দিলে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাহলে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই শেষ হচ্ছে। তোমরা বাসায় থাকো এবং ভালো থাকো সবাই, এবং সবাই পড়াশোনার মধ্যে থাকো, কারণ যখনই তোমাদের লকডাউনটা উঠে যাবে, পরীক্ষার ডেট দেওয়ার পরে যদি সময় না পাওয়া যায়, তোমরা প্লিজ পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।